কি ব্যাপার চুমকি, এই সবেমাত্র তোমার বিয়ে হলো আর তোমরা হানিমুনে যাচ্ছ না? 1 সপ্তাহ হয়ে গেল বিয়ে হয়েছে, আর এখন যদি হানিমুনে না যাও তাহলে কবে যাবে? দিদি, তুমি তো জানোই মা আর বাবার শরীর খুব খারাপ, তাই তোমার একার পক্ষে সংসারের কাজ করা সম্ভব হবে না। তাই আমি সুজয়কে হানিমুনে যাওয়ার টিকিট কাটতে বারণ করেছি। বাবা মা একটু সুস্থ হয়ে যাক, তারপর আমরা হানিমুনে যাব। সে কি, ওই দেখো ওইদিকে কিন্তু আমি আর তোমার দাদা হানিমুনে যাব বলে টিকিট কেটে বসে আছি। কারণ আমরা ভাবলাম যে তোমরা যখন হানিমুনে যাবেই তাহলে আমরাও আরেকবার ঘুরে আসব। তাই জন্য আমি আর বিকাশ প্লেনের টিকিট কেটে ফেলেছি। আমরা দুজনে কিন্তু থাইল্যান্ডে হানিমুন করতে যাব। বড় জায়ের মুখে এরকম কথা শুনে চুমকি একেবারে অবাক হয়ে যায়। কারণ চুমকি কোথায় তার শ্বশুরবাড়ির পরিবারের কথা চিন্তা করে, আর সেই জন্য সে হানিমুনে যাওয়ার কথা একেবারেই ভুলে যায়। অন্যদিকে তার বড় জা হানিমুন করার জন্য টিকিট কেটে বসে থাকে, কিন্তু টিকিট কাটার আগে সে একবারও চুমকিকে কিছু জানানোর প্রয়োজন মনে করে না। তাই চুমকির ভীষণই খারাপ লাগে। আর সেই দিন যখন সুজয় অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন, সুজয়, তুমি অফিসে ছুটি অ্যাপ্লাই করে দাও, কারণ আমরা এবার হানিমুনে ঘুরতে যাব। আর হ্যাঁ, তুমি তোমার আর আমার দুজনের জন্য প্লেনের টিকিট কাটবে, কারণ প্লেন ছাড়া আমি কিন্তু যাব না। সুজয় তার বউয়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। এরকম হঠাৎ করে হানিমুন করতে যাবে বললে হয় নাকি? তুমি তো নিজেই বলেছিলে যে তোমাকে এখন সংসারের কাজ করতে হবে, আর বড় বৌদি নাকি একা একা সব কাজ করতে পারবেও না, তাই তুমি এখন হানিমুন করতে যাবে না। আর তোমার কথা মতো আমি এখন অফিসের অনেক কাজেরও দায়িত্ব নিয়ে নিয়েছি, সুতরাং এখন বললেই তুমি টিকিট কাটতে পারবো না। হ্যাঁ, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু তোমার বড় দাদা আর বড় বৌদি নিজেরা হানিমুন করতে যাওয়ার জন্য টিকিট কেটে বসে আছে, আর আমাদেরকে একবারও জানায়নি। সুতরাং আমি কেন ওদের জন্য স্যাক্রিফাইস করব? আর নতুন বিয়ে হয়েছে আমাদের, সুতরাং হানিমুনে ঘুরতে যাওয়াটা আমাদের দরকার। চুমকির কথা শুনে সুজয় খুবই অবাক হয়, কিন্তু সে তার বউয়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। আর চুমকি যেহেতু জেদ করতে থাকে, তাই সুজয় তখনই ল্যাপটপে প্লেনের টিকিট কাটতে বসে। কিন্তু এখন প্লেনের টিকিটের অনেক দাম হওয়ায় সুজয় কিছুতেই অত টাকা খরচ করতে রাজি হয় না। চুমকি, ফ্লাইটে একজনের 20,000 টাকা করে ভাড়া, তাই দুজনের 40,000 টাকা খরচা করে প্লেনে যাওয়ার কোনো মানেই হয় না। তার থেকে বরং চলো আমরা 2 দিনের জন্য সমুদ্র থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে আর আমাদের হানিমুন হয়ে যাবে। চুমকি সুজয়ের কথা শুনে ভীষণই রেগে যায়। না, আমি 2 দিনের জন্য ওরকম হানিমুনে ঘুরতে যেতে পারবো না। তোমার বড় দাদা আর বড় বৌদি থাইল্যান্ডে বড় লোকেদের মতো ঘুরতে যাবে, আর আমি গরিবদের মতো ঘুরতে যাব, সেটা হয় না। এই বলে চুমকি সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা মিতালি সেজেগুজে তৈরি হয়ে নেয়, আর এমন সময় মিতালি রান্নাঘরে রান্না করে। চুমকি, আজকে কিন্তু দুপুরবেলা তুমি আমার আর তোমার দাদার জন্য রান্না বান্না করো না, কেমন? কারণ সামনেই তো আমরা হানিমুনে ঘুরতে যাব, তাই আমি আজকে বিকাশের সঙ্গে শপিং করতে বেরোচ্ছি, আমরা বাইরেই খাওয়া দাওয়া করে আসবো। এই তো তোমরা কালকে সন্ধ্যাবেলা শপিং করে আসলে, আর আজকে আবার শপিং করতে যাবে? আর তাছাড়া তোমাদের তো এখন ঘুরতে যাওয়ার অনেক দেরি আছে। এতদিন আগে থেকে তুমি যদি নাচানাচি করতে শুরু করে দাও, তাহলে আমি একা একা সব কাজ কিভাবে করব? তুমি তো দেখছি ভীষণ হিংসুটে। কোথায় বড় জা আর বড় ভাসুর হানিমুন করতে যাবে তুমি খুশি হবে তা নয়, তুমি আমাকে মুখ করছো। যাই হোক, আমি এখন তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইছি না। এই বলে মিতালি তার বরের সঙ্গে গাড়ি নিয়ে শপিং করতে চলে যায়। আর শপিং মলে গিয়ে মিতালি সুন্দর সুন্দর সুইমিং স্যুট এছাড়াও অনেক দামি দামি ভালো ভালো জামা কাপড় কিনে নেয়। আর দুপুরবেলা মিতালি তার বরের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে আসার পর মিতালি তার হানিমুনে জামা কাপড় পরে আয়নার সামনে দেখতে শুরু করে। আর ঠিক তখনই চুমকি সেখানে আসে। এই যে চুমকি, তুমি এসেছো? আর বলো না, তোমার দাদাকে বললাম যে হানিমুন করার জন্য এত টাকা খরচা করে জামা কাপড় কিনে দিতে হবে না, কিন্তু আমার কথা শুনলই না। যাই হোক, আমাকে কেমন লাগছে বলো? বুড়ো বয়সে বুড়ো ঢং। তুমি আমার থেকে 10 বছরের বড়, তাই তোমাকে মোটেই এই জামা কাপড়গুলো পরে মানাচ্ছে না। কোনো নতুন বউ বিয়ে হওয়ার পর যখন হানিমুনে যায় তখন এসব জামা কাপড় পরলে তাকে মানায়। তাই তুমি এখন শিং ভেঙে বাছরের দলে ঢুকবে না। তোমাকে কিছু জিজ্ঞাসা করে আমার ভুল, কারণ তোমার মুখ খুব খারাপ হয়ে গেছে। যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। মিতালি তার ছোট জাকে ঘর থেকে বের করে দেয়। আর সে হানিমুনে ঘুরতে যাবে বলে খুব সুন্দর করে ব্যাগ গোছাতে শুরু করে। আর যা দেখে চুমকির রাগ দিনের পর দিন আরো বাড়তে থাকে। আর একদিন মিতালি যখন মুখে ফেসিয়াল করে, এমন সময় তার শাশুড়ি মা রত্না দেবী তাকে ডেকে পাঠায়। বৌমা, শুনলাম নাকি তুমি বিকাশের সঙ্গে ফ্লাইটে করে হানিমুনে ঘুরতে যাচ্ছ। তোমার কি মনে নেই যে তোমরা যখন ঘুরতে যাবে তখন কিন্তু আমার ডাক্তার দেখানোর ডেট আছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনি আপনার ছোট বৌমাকে বলবেন, ও আপনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে।
হ্যাঁ, আমি ছোট বৌমাকে বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে তুমি আমাকে ডাক্তার দেখাও, তাই তুমি রিপোর্ট ফাইল এইসব কিছুর ব্যাপারে বেশি বুঝবে, তাই তুমি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। আর তোমার আর বিকাশের যে টিকিটটা কেটেছো সেই টিকিটটা তুমি বরঞ্চ তোমার ছোট জা আর ছোট দেওরকে দিয়ে দাও। ওদের তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তাই ওরা আগে হানিমুনে ঘুরে আসুক। মিতালি তার শাশুড়ি মায়ের কথা শুনে ভীষণই রেগে যায়। আমি সব বুঝতে পারছি, এই সবকিছু ওই বদমাইশ চুমকি করেছে। আমি একটু আমার বরের সঙ্গে ঘুরতে যাব সেটাও সহ্য করতে পারছি না। না হলে এতদিন আমার শাশুড়ি মায়ের ডাক্তার দেখানোর কথা মনে পড়েনি, আর এখন হঠাৎ করে মনে পড়ে গেল। এমন কথা ভাবতে ভাবতে মিতালি নিজের ঘরে যায়। আর দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে, আর মিতালি এবং বিকাশের হানিমুনে ঘুরতে যাওয়ার সময় এগিয়ে আসে। আর এমন সময় চুমকি মনে মনে খুবই খুশি হয়, কারণ সে মনে করে তার বড় জা তাকে থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার টিকিট দিয়ে দেবে। চুমকি, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে আমার আর বিকাশের টিকিট দিতে পারবো না, কারণ আমার ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা হয়েছে। এটা তো ফ্লাইটের টিকিট, আর আমাদের পাসপোর্ট অলরেডি জমা করা হয়ে গেছে, তাই এই টিকিট দুটোতে আমাদেরকেই ট্রাভেল করতে হবে। মানে তুমি যদি ট্রাভেল করো তাহলে শাশুড়ি মাকে কে ডাক্তার দেখাবে? আমি ডাক্তারের সঙ্গে কথা বলে সময় পিছিয়ে নিয়েছি, আর এখন মাকে ডাক্তার দেখাতে হবে না। আমি ঘুরে আসবো, তারপর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে চুমকির আর কিছু করার থাকে না, তাই সে চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মিতালি এবং তার বর সুন্দর করে সেজে গুজে ব্যাগ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। আমরা দুজনে চললাম, তোমরা বাড়িতে সাবধানে থেকো। আর হ্যাঁ চুমকি, তুমি মন খারাপ করো না, আমি থাইল্যান্ড থেকে ঘুরে আসার সময় তোমার জন্য কিছু কিনে নিয়ে আসবো। এই বলে মিতালি খুব সুন্দর একটা ফ্রক পরে তার স্বামীর সঙ্গে হানিমুন করতে চলে যায়। আর সে যখন থাইল্যান্ডে যাবে বলে প্লেনে ওঠে, তখন সে মনে মনে খুবই খুশি হয়, কারণ তার প্রতিদ্বন্দ্বী ছোট জা বাড়িতে আছে। আর সেই জায়গায় মিতালি এখন তার বরের সঙ্গে বিদেশে ঘুরে বেড়াবে। আর তারা দুজনই থাইল্যান্ডে ঘুরতে গিয়ে অনেক অনেক মজা করে। তারা সমুদ্রে স্নান করে আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে থাই খাবার খায়। কি ব্যাপার বলতো, সেই কবে থেকে চুমকিকে ফোন করছি কিন্তু ওর ফোন নট রিচেবল বলছে। মাকেও ফোন করছি কিন্তু মাও ফোন ধরছে না। কি ব্যাপার আমি বুঝতে পারছি না জানো। তুমি চিন্তা করো না, আসলে তুমি থাইল্যান্ডে আছো তো, তাই হয়তো কানেকশন প্রবলেম হচ্ছে। আর তুমি তো চুমকিকে হানিমুন করতে দিলে না, বরং তুমি তো আমার সাথে চলে এলে, তাই হয়তো এটা তোর অনেক খারাপ লেগেছে। বিকাশের কথা শুনে মিতালি চুপ করে থাকে। আর এমন সময় হঠাৎ করে রত্না দেবী মিতালিকে ফোন করে। আর বলো না বৌমা, আমার ফোনের রিচার্জ আসলে শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এখন ছোট বৌমাকে রিচার্জ করে দিতে বললাম, তারপর তোমাকে ফোন করছি। আমি তাই ভাবি যে আপনি ফোন ধরছেন না কেন। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? আর হ্যাঁ, এখানে আমি আপনার ছেলের সঙ্গে খুব মজা করছি। আর চুমকিকে বলবেন সময় পেলে ভিডিও কল করতে, আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাবো। না না, চুমকিকে কোথায় পাবো? ও তো সুজয়ের সঙ্গে থাইল্যান্ডে হানিমুন করতে গেছে। আমি আর তোমার বাবা এখন বাড়িতে একা আছি। আর আমাদের যাতে অসুবিধা না হয় তাই সুজয় কিছুদিনের জন্য একটা আয়া দিদিকে বাড়িতে রেখে গেছে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মিতালি একেবারে আকাশ থেকে পড়ে। আর সে ভাবতেই পারে না তার ছোট জা নিজের স্বামীর সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যেতে পারে। তাই সে মনে মনে একেবারে হিংসার আগুনে জ্বলে ওঠে। আর এমন সময় মিতালি তার শাশুড়ি মায়ের সঙ্গে কোনো কথা বলতে চায় না। সে তখনই ফোন রেখে তার বরকে সব কথা বলে। বাহ, তাহলে তো ভালোই হয়েছে। আমার ভাই যে বুদ্ধি করে আমার মা আর বাবাকে দেখাশোনার জন্য যে আয়া দিদি রেখেছে, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর তোমার হিংসা করার কি আছে? তুমি যখন হানিমুন করতে আসবে বলে শপিং করছিলে, ঘোরাফেরা করছিলে, তখন তো চুমকি তোমাকে দেখে হিংসা করেনি। বাবা একেবারে সুইজারল্যান্ডে হানিমুন করতে চলে গেল। তার মানে ওদের আগে থেকে সবকিছুই ঠিকঠাক ছিল, আর ইচ্ছা করে আমাদের সামনে মন খারাপের নাটক করছিল। দেখি একবার ফেসবুকটা খুলে দেখি তো। এই বলে মিতালি ফেসবুক খুলে দেখে যে তার ছোট জা খুব সুন্দর সুন্দর ফটো আপলোড করেছে। আর চুমকি মিতালির থেকেও খুব দামি দামি এবং সুন্দর সুন্দর জামা কাপড় পরছে। আর সেই ফটোগুলো দেখে মিতালি কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে সুইজারল্যান্ডে চুমকি এবং তার বর অনেক অনেক আনন্দ করতে থাকে। সত্যি সুজয়, আমি খুব খুশি হয়েছি। তুমি যে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। বেকার বেকার আমি মন খারাপ করছিলাম। আমাদের নতুন বিয়ে হয়েছে আর আমরা হানিমুন করবো না, এটা কখনো হতে পারে? অনেকদিন আগে থেকেই তোমার আর আমার সুইজারল্যান্ডের টিকিট কেটে রেখেছিলাম। আর তুমি যখন থাইল্যান্ডের কথা শুনে মন খারাপ করছিলে, তখন তাই আমি তোমাকে কিছু বলিনি।
আসলে যখন মিতালি এবং বিকাশ থাইল্যান্ডে ঘুরতে চলে যায় তখন থেকেই চুমকি বাড়িতে মন খারাপ করে বসে থাকে। তাই দু একদিনের মধ্যেই সুজয় দুটো সুইজারল্যান্ডের টিকিট কেটে নিয়ে আসে আর চুমকি সেই টিকিট দেখে খুবই অবাক হয়। কিন্তু চুমকি তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে একা রেখে কোথাও যেতে চায় না, সেই জন্য সুজয় একজন আয়া দিদিকে কিছুদিনের জন্য বাড়িতে রেখে দেয়। আর সুজয় এবং চুমকি অনেক অনেক শপিং করার পর শেষ পর্যন্ত ফ্লাইটে করে সুইজারল্যান্ডে ঘুরতে চলে যায়। তোমার বড় বৌদি থাইল্যান্ডে বসে বসে আমাদের ফটোগুলো দেখছে আর ও একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা যখন বাড়িতে ফিরবো তখন আমাদেরকে অনেক কথা শোনাবে, দেখবে। তুমি এখন ওসব কিছু চিন্তা করো না, আমরা এখন মজা করতে এসেছি আর মজা করেই বাড়ি ফিরবো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রথমে মিতালি এবং বিকাশ বাড়িতে ফিরে আসে আর তার ঠিক ৩-৪ দিন পরেই সুজয় চুমকিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। ভালোই তো চুমকি, আমরা থাইল্যান্ডে যাব, সেই কারণে হিংসা করে কি সুন্দর সুইজারল্যান্ডে চলে গেলে বলো। যদিও বা আমার এরকম সুইজারল্যান্ডে ঘুরতে যেতে ভালো লাগে না, আমার জন্য থাইল্যান্ডটাই ভালো। আমি খুব মজা করেছি। দেখো দিদি, তুমি তোমার মতো হানিমুনে ঘুরতে গেছো, আমি আমার মতো হানিমুনে ঘুরতে গেছি, সুতরাং আমি কি তোমাকে কোনো কথা শুনিয়েছি? আর আমিও অনেক অনেক মজা করে এসেছি, তাই বেকার আমি এখন হানিমুন করা নিয়ে তোমার সঙ্গে ঝামেলা করতে চাই না। চুমকির কথা শুনে তার বড় যা ভীষণই লজ্জা পেয়ে যায়। ফলে মিতালি হানিমুনে ঘুরতে যাওয়ার ব্যাপারে চুমকির সঙ্গে আর কোনো কথা বলতে চায় না। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে দুই বৌমা হাসি খুশি সংসার করতে থাকে। কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? কালকে সারা রাত আমার ঘুম হয়নি, আমার গা হাত পা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে, ভালো করে আমার পা দুটো টিপে দাও। এত সকাল সকাল আপনার পা হাত পা ব্যথা করছে? আমি তো আপনাকে চা দিতে এসেছিলাম, সারা সংসারের কাজ এখনো পড়ে আছে। কাজ পড়ে আছে তাতে আমি কি করব? সময় মতো কমপ্লিট করার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠতে পারতে। আর আরেকজন কি করছে? সে বেঁচে আছে নাকি মরে গেছে? তাকেই ঘরের কাজগুলো করতে বলো, আর এখন তুমি আমার সেবা করো। এই তো মা, আমি আপনার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আপনার জন্য গরম গরম আলু পরোটা আর টক দই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে রেখে এখান থেকে যাও, আর আমার জন্য জুস বানিয়ে নিয়ে এসো। মা, সকাল হতে না হতেই আপনি একটার পর একটা আমাদের হুকুম করা শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার বাকি 3 বৌমা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। আপনি কখনো ওদেরকে কিছুই বলেন না, আর সব সময় আমাদের দুজনকে কথা শোনান। কি বললে তুমি? তোমরা নিজেদেরকে আমার 3 বড়লোক বৌমার সঙ্গে তুলনা করছো? তোমরা তো ওদের নখের যোগ্য নও। ওরা বড়লোক ঘরের মেয়ে, বেলা 11টার সময় ঘুম থেকে ওঠা ওদের অভ্যাস। তোমরা যদি বড়লোক ঘরের মেয়ে হতে তাহলে তোমরাও ওদের মতো এই বাড়িতে আরাম করতে পারতে। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। যাও এখান থেকে তোমরা। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নূপুর এবং পিয়ালি চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। নূপুর এবং পিয়ালি খুব গরিব পরিবারের মেয়ে ছিল। তারা 2 বোন ছিল। বিয়ের সময় তাদের বাবা মা বিয়েতে কোনো রকমের যৌতুক দিতে পারেনি। অন্যদিকে রিম্পা, মাম্পি এবং কোয়েল 3 বোন খুবই ধনী পরিবারের মেয়ে ছিল। তাই মালতী দেবী সবসময় তার গরিব বৌমাদেরকে অপমান করত। কিছুক্ষণ পরে সেখানে মালতী দেবীর 3 বড়লোক বৌমা রিম্পা, মনিকা এবং কোয়েল আসে। তোমরা উঠে পড়েছো? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন তোমরা? আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আমরা। আসলে সামনের মাসে আমাদের একমাত্র ভাই চন্দনের বিয়ে, আর আজকে আমরা আমাদের ভাইয়ের বিয়ের জন্য শপিং করতে যাব, সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। ও বাহ, খুব ভালো খুব ভালো। যাও তাহলে শপিং করে নিয়ে এসো, আর আমার জন্য ভালো কিছু কিনে নিয়ে এসো যদি পারো। না, আপনার জন্য কিছু কিনে আনবো না, কারণ আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমরা 4 জনে একসঙ্গে অনেক অনেক শপিং করব। চলুন, আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন। কি, তোমরা আমাকেও শপিং করতে নিয়ে যাবে? আমাকে আগে বলবে তো। চলো চলো, আমি একদম রেডি। এই বলে মালতী দেবী খুবই খুশি হয়ে তার 3 বড়লোক বৌমার সঙ্গে শপিং করতে চলে যায়। দেখলি ছোট, একটু আগে মা বলছিল মায়ের শরীর ভালো নেই, আমাকে কতক্ষণ ধরে পা টিপতে হলো, আর এখন শপিং করতে চলে গেল। আমাদেরকে কষ্ট দেওয়া, আমাদের উপর অত্যাচার করা ছাড়া মায়ের আর কোনো কাজ নেই। আমরা গরিব, এটাই আমাদের অন্যায়। যতদিন এই বাড়িতে থাকবো আমাদের এসবই সহ্য করতে হবে। অন্যদিকে মালতী দেবীকে তার 3 বড়লোক বৌমা
অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে দেয়। মালতী দেবী ভীষণ খুশি হয়। বাড়িতে এসে তারা শপিং মল থেকে কিনে নিয়ে আসা জিনিসপত্রগুলো ভালো করে দেখতে থাকে। এই যে এই আকাশি রঙের শাড়িটা পরে তোমাদের ভাইয়ের বিয়েতে যাব। তোমরা জোর করে আমাকে এতগুলো কালারিং শাড়ি কিনে দিলে, তাও আবার এত দামি দামি। আমি বিধবা মানুষ, এরকম কালারিং শাড়ি পরলে লোকে আমাদেরকে কি বলবে? আমাদের শাশুড়ি মাকে কে কি বলবে? হ্যাঁ, তাদের মুখ আমরা একেবারে ভেঙে দেব। আপনার এখন কতই বা বয়স হয়েছে বলুন তো? আপনাকে দেখলে তো আমাদের থেকেও বেশি ইয়ং মনে হয়। শুধু আপনি স্টাইল মারতে জানেন না। ঠিকঠাক মতো সাজলে, মেকআপ করলে আপনি যদি ট্রাই করেন, এখনো ফিল্মের হিরোইন হওয়ার চান্স পেয়ে যাবেন। এই কথা শুনে মালতী দেবী খুবই খুশি হয়। শাশুড়ি মাকে খুশি করার জন্য রিম্পা, মনিকা এবং কোয়েল মিথ্যা প্রশংসা করতেই থাকে। চলুন মা, আজকে আমরা আপনার লুক পুরোপুরি পাল্টে দেব। আজকে যখন আপনাকে নিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম, আমাদের দিকে সবাই যেন কেমন তাকিয়ে দেখছিল। আসলে আমাদের তিনজনের সঙ্গে বেরোলে আপনাকে খুবই অড দেখায়। আমাদের মতো সুন্দরী আর মডার্ন হতে হলে আপনার মেকওভার করতে হবে। চলুন আমাদের সঙ্গে, আমরা এখন পার্লারে যাব। পার্লারে যাওয়ার কথা শুনে মনিকা দেবী আনন্দ ধরে রাখতে পারে না। সে এর আগে কখনোই পার্লারে যায়নি। পার্লারে নিয়ে গিয়ে তার 3 বৌমা তাদের শাশুড়ি মাকে পুরোপুরি পরিবর্তিত করে দেয়। পোশাক আশাক, হেয়ার স্টাইল সমস্ত কিছুই পাল্টে দেয়। বৃদ্ধ বয়সে এসব করায় মালতী দেবীকে একটুও ভালো দেখাচ্ছিল না, কিন্তু তার 3 বৌমা তবুও তার প্রশংসা করতে থাকে। মালতী দেবী তার বৌমাদের সঙ্গে বাড়ি ফিরে এলে নূপুর এবং পিয়ালি তাদের শাশুড়ি মায়ের এরকম অবস্থা দেখে ভীষণ অবাক হয়। মা, আপনি এটা কি অবস্থা করেছেন নিজের? আপনি এরকম সেজেছেন কেন? আপনি এর আগে যেরকম নর্মাল থাকতেন, আপনাকে ওই সাজেই খুব ভালো দেখাতো। আমাকে কিসে ভালো দেখায় আর কিসে খারাপ দেখায় সেটা তোমরা কি করে বুঝবে? হ্যাঁ, তোমরা কি কখনো পার্লারে গেছো জীবনে? তোমরা দুজনে আমার উপর খুব হিংসা করো, কিন্তু আমার 3 বৌমা চাই আমি সবসময় খুশি থাকি, তাই আমাকে নিয়ে এরা এত বেশি ভাবে। এরকম বৌমা যেন সবাই পায়। ক্ষমা করবেন মা, আমরা সেভাবে কিছু বলতে চাইনি। আমরা দুজনেও চাই যে আপনি সবসময় খুশি থাকুন। আচ্ছা মা, বলছি যে আমরা তো সামনের মাসে সবাই বিয়ে বাড়িতে যাব। আপনারা তো সবাই শপিং করে এলেন, কিন্তু আমার আর পিয়ালির ভালো কোনো শাড়ি নেই। আমরা বিয়ে বাড়িতে কি পরে যাব? কি পরে যাবে সেটা আমাকে জিজ্ঞাসা করছো কেন? এতদিন তো বিয়ে হলো, তোমাদের বাবা মা কি দিয়েছে তোমাদেরকে? এতগুলো উৎসব চলে গেল, কোনো উৎসবে তো ভালো মন্দ কিছু কিনে দিয়ে গেল না। কোন ভিখারি ঘরের মেয়ে গো তোমরা? ঠিক আছে মা, আপনি মাথা ঠান্ডা করুন। সবাই কি আর আমাদের মতো বড়লোক হতে পারে? তোদের দুজনের শাড়ি চাই, তাই তো? দাঁড়া, আমি এখনই তোদেরকে শাড়ি এনে দিচ্ছি। এই বলে রিম্পা তার ঘর থেকে বেশ কিছু দামি শাড়ি নিয়ে এসে নূপুর এবং পিয়ালিকে দেয়। দামি দামি শাড়িগুলো দেখে তারা দুজনেই খুবই খুশি হয়। দিদি, এই শাড়িগুলো তুমি আমাদের দুজনকে দিলে? এই শাড়িগুলোর দাম তো অনেক। হ্যাঁ, তোদের কি মনে হয় আমি কি তোদের মতো সস্তা শাড়ি পরি? আসলে আমি এই শাড়িগুলো আমার বাপের বাড়ির কাজের মেয়ে শান্তির জন্য কিনেছিলাম। ভেবেছিলাম এই শাড়িগুলো ওকে দান করব। আসলে কি জানিস তো, আমার বাপের বাড়ির কাজের মেয়েরাও ব্র্যান্ডেড শাড়ি পরে। ওরা অ্যাটলিস্ট তোদের দুজনের থেকেও অনেক বেশি বড় লোক। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শান্তি আমাদের বাড়ির কাজটা ছেড়ে দিয়েছে। ওর আর এই কাজের কোনো প্রয়োজন নেই। আমার ভাইয়ের বিয়ের সময় বাড়িতে অনেক কাজ থাকবে, তাই 2-4টে কাজের মেয়ের ভীষণ প্রয়োজন। তোরা যদি চাস এই সময়টা আমাদের বাড়িতে গিয়ে কাজ করতে পারিস। আমার বাবা মা তোদেরকে অনেক টাকা স্যালারি দেবে, আর এরকম আরো দামি দামি শাড়িও তোরা পাবি। এভাবেই মালতী দেবী এবং তার 3 বড়লোক বৌমা নূপুর এবং পিয়ালিকে খুবই অপমান করে। তারা দুজনে তবুও কিছু বলার সাহস পায় না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে 3 ধনী বোনের একমাত্র ভাইয়ের বিয়ের দিন চলে আসে। মালতী দেবী এবং তার ধনী 3 বৌমা খুবই সুন্দর সুন্দর দামি শাড়ি পরে এবং বিউটি পার্লার থেকে মেকআপ করে আসে। নূপুর এবং পিয়ালিও তাদের সাধারণ শাড়ি পরে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। কি রে, তোরা দুজনে কোথায় যাবি? তোরা রেডি হয়েছিস কেন? কেন দিদি, আমরা সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি তো। দেখো, এই শাড়িটা আমার বর আমাকে কিনে দিয়েছে।
আর আমিও একটা নতুন শাড়ি পরেছি, দেখো দিদি। তোদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা ছাড়, তোরা আমাদের ভাইয়ের বিয়েতে যাচ্ছিস তাই তো? ঠিক আছে, আমার ভাইকে বিয়েতে গিফট দিবি তো তোরা? আমার ভাইয়ের বিয়েতে গিফট দেওয়ার জন্য কি কিনেছিস তোরা? আমরা বেশি দামি জিনিস তো কিনতে পারিনি। আমি আর পিয়েলি দুজনে মিলে টাকা দিয়ে তোমাদের নতুন বৌদির জন্য একটা ঘড়ি কিনেছি। এই দেখো, এই হাত ঘড়িটা সুন্দর হয়েছে কিনা। ছি, তোরা গরিব জানতাম, তাই বলে এরকম ভিখারিদের মতো কাজ করবি আমার ধারণা ছিল না। আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের একমাত্র ভাইয়ের বিয়ে দিচ্ছে। বিয়েতে কত ধনী ব্যক্তি, কত বড় লোকেরা আসবে, তোদের কোনো আইডিয়া আছে? এত রকমের খাবারের আইটেম করা হয়েছে, তোরা তো খেয়ে শেষ করতেই পারবি না। আর সেই জায়গায় তোরা সামান্য একটা হাত ঘড়ি নিয়ে খেতে যাবি? এদের এসবে কিছু যায় আসে না দিদি, আসলে গরিব তো, জীবনে ভালো মন্দ খেতে পারেনি, আর বড় লোকেদের বিয়েতে কখনো গেছে বলেও মনে হয় না। ভেবেছে কম দামে একটা উপহার দিয়ে খেয়ে চলে আসবে। হ্যাঁ সেটাই, যা হওয়ার আমাদেরই হবে। সবাইকে বলবে আমাদের শ্বশুর বাড়ির লোকজন এরকম একটা কম দামি সস্তার উপহার দিয়েছে। তোদের দুজনকে আমরা কিছুতেই আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ একদম, তোমাদের দুজনকে আমাদের সঙ্গে নিয়ে গেলে আমাদের নিজেদেরই লজ্জা লাগবে, আর তোমাদেরকে বিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করার অনুমতিও কেউ দেবে বলে মনে হয় না। এই বলে মালতী দেবী তার 3 বড়লোক বৌমা রিম্পা, মনিকা এবং কোয়েলকে নিয়ে বিয়ে বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে রিম্পা, মনিকা এবং কোয়েল তাদের বন্ধুদের সঙ্গে গল্প করতে থাকে। তাদের মধ্যে একজন রিম্পা ও তার বোনেদের বলে, কিরে, তোদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? সবসময় এই বুড়ি শাশুড়িমাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াস কেন? অনেকদিন ধরেই দেখছি তোরা যেখানেই যাস সঙ্গে করে এই বুড়িটাকে নিয়ে যাস। কি ব্যাপার বলতো? আর বুড়িটা এরকম সংসেজে এসেছে কেন? আরে আসতে বল, বুড়ি যদি শুনে ফেলে বিপদ হয়ে যাবে। বুড়িকে আমরা এমনি এমনি সঙ্গে করে নিয়ে ঘুরি না, বুঝেছিস? আমরা বুড়িকে পুরোপুরি হাতে রেখেছি। আমাদের শাশুড়ি মায়ের অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা আছে। আমার শ্বশুর মশাই কাউকে কিছু বলে যায়নি, চুপি চুপি মায়ের অ্যাকাউন্টে রেখে গেছে। আর শুধু তাই নয়, শাশুড়ি মায়ের নামে 10 বিঘা জমিও আছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোদের শাশুড়ি মা ভীষণ বড় লোক, কিন্তু তোরা এই গল্পগুলো আমাকে শোনাচ্ছিস কেন? আমি কিন্তু বুঝতে পারছি না কিছুই। আরে তুই বুঝতে পারবি কি করে? তুই এখনো বোকা আছিস। আমার শাশুড়ি মায়ের এত টাকা পয়সা সম্পত্তি আছে, কাউকেই জানতে দেয় না। কিন্তু আমরা 3 বোন মিলে সমস্ত কিছু ডিটেইলস খুঁজে বের করেছি। আমরা বুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা তোলাও শুরু করে দিয়েছি। বুড়িকে এমন ভাবে হাত করেছি না, যখন যেখানে সিগনেচার করতে বলি বুড়ি করে দেয়। হ্যাঁ, আমরা বুড়ির অ্যাকাউন্ট থেকে টাকা তুলেই বুড়ির পেছনে অনেক টাকা খরচ করি, আর আমরাও নিজেদের ইচ্ছা মতো টাকা খরচ করি। বুড়ি মনে করে আমরা ওকে খুব ভালোবাসি। সম্পত্তি ট্রান্সফারের ডকুমেন্ট তৈরি করতে দিয়েছি আমরা। কোনো রকমে বুড়িকে দিয়ে ওই ডকুমেন্টে একটা সিগনেচার করিয়ে নিতে পারলে তারপর ওই বুড়িকে আর বুড়ির ওই ভিখারি বৌমা দুটোকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেব। মালতী দেবী আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে পায়। তার 3 ধনী বৌমার আসল চেহারা সে খুব ভালো মতোই বুঝতে পারে, কিন্তু সে কাউকে কিছু না বলে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেই সে একটা উকিলের সঙ্গে কথা বলে। তার সমস্ত সম্পত্তি সে তার 2 গরিব বৌমা নূপুর এবং পিয়ালির নামে লিখে দেয়। কিছুদিন পর বিয়েবাড়ির সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেলে রিম্পা এবং তার 2 বোন বাড়ি ফিরে আসে। মা, আপনি কাউকে কিছু না বলে সেদিন বাড়ি চলে এসেছিলেন কেন? জানেন আমরা আপনাকে কত মিস করেছি। এই যে গরিবের বাচ্চা, যা আমাদের জন্য তাড়াতাড়ি করে চা নিয়ে আয়। মুখ সামনে কথা বলো। তোমরা কাকে গরিব বলছো? এরা আর গরিব নয়, বুঝেছো? এরা এখন তোমাদের থেকেও বেশি বড় লোক। আমার সমস্ত সম্পত্তি আমি এদের নামে লিখে দিয়েছি। সেদিন বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের আসল রূপ আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। আর আমি যাদেরকে এতদিন ধরে অপমান করেছি, ছোট করেছি, তারাই নিঃস্বার্থভাবে আমার এত সেবা যত্ন করেছে। নূপুর, পিয়ালি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এভাবে সেদিনের পর থেকে মালতী দেবী তার 2 গরিব বৌমাকে আপন করে নেয়। তাদের সঙ্গে আর কোনো রকমের অন্যায় করে না। দীপা এবং তার বোনেরাও তাদের সঙ্গে আর কোনো রকমের বাজে ব্যবহার করার মতো সাহস পায় না।